তুই আমাকে ক্ষমা করে দে মা। আমি আমার মা মরা মেয়েটাকে কষ্ট দিতে চাচ্ছিলাম। যে মেয়েটার সুখে থাকার জন্য আমি সবকিছু করতে পারি, তাকেই আমার একবার জিজ্ঞেস করা উচিত ছিল সে বিয়েতে সুখী হবে কিনা। আকাশ রিপন সাহেবের কথা শুনে সবকিছু বুঝে গেছে। সে সাথে সাথে বাড়ি থেকে বেরিয়ে গেল। আকাশকে দেখে আকাশের বাড়ির সবাই এক এক করে চলে গেল। রাজু সাহেব রুনা বেগমকে উদ্দেশ্য করে বললেন, মুক্তি আর প্রেম যে দুজন দুজনকে ভালোবাসে, তুই তো সেই কথা আমাদের বলিসনি। আমি কিভাবে বলতাম? মুক্তি তো মুখ ফুটে কোনো সময় কাউকে বলেইনি যে সে প্রেমকে ভালোবাসে, আর তোমাদের সামনে তো বলতোই না। কেন বলিসনি মা? আমরা তো প্রেমের কথা শুনে খুব খুশিই হতাম। আসলে আমার মেয়েটা আমি কষ্ট পাবো ভেবে তার মনের কথা কাউকে বলেনি। বেশি কিছুদিন আগে আমি মুক্তিকে বলেছিলাম ভুলেও যেন কাউকে ভালো না বাসে। ও যদি কাউকে ভালোবাসে তাহলে আমি খুব কষ্ট পাবো। আসলে আমি মেয়েটাকে ভয় দেখানোর জন্যই এই কথা বলেছিলাম। ঢাকা এত বড় কলেজে এত এত ছেলেদের সাথে মেয়েটা পড়তে পাঠিয়েছি, আমার খুব চিন্তা হতো যদি কোনো ভুল মানুষের ফাঁদে পড়ে মেয়েটা যদি খারাপ কিছু হয়ে যায়, মেয়েটা যদি কষ্ট পায়। আমি জানতাম আমার মুক্তি আমার কথা রাখবে, তাই হয়তো আমার কথা রাখতেই মেয়েটার মনের কথা কাউকে বুঝতে দেয়নি। রিপন সাহেব মুক্তিকে সোজা করে তার দিকে তাকিয়ে বললেন, তাই না মা? মুক্তি মাথা নেড়ে হ্যাঁ বলল। প্রেম দূরেই দাঁড়িয়েছিল। রিপন সাহেব প্রেমের কাছে গিয়ে এগিয়ে গিয়ে প্রেমকে মুক্তির পাশে এনে দাঁড় করালেন। রিপন সাহেব মুক্তির হাত টেনে প্রেমের হাতে মুক্তিকে তুলে দিলেন। সবাই খুব খুশি হলো। রিপন সাহেব প্রেম আর মুক্তিকে দুজনকেই জড়িয়ে ধরলেন। প্রেম যেন এই দিনটার জন্যই অপেক্ষা করেছিল। প্রেমের চোখ দিয়ে পানি ঝরছে। মুক্তি বাবার বুকে মুখ লুকিয়ে খুব কাঁদছে। আদ্রও খুশি হলো। হয়তো মনের মানুষকে না পাওয়ার একটা কষ্ট রয়ে যাবে, তবুও মুক্তির হাসি মুখ দেখে সে সবকিছু ভুলে যাবে। আমি প্রেম আর মুক্তির বিয়েটা খুব তাড়াতাড়ি সেরে ফেলতে চাই। হ্যাঁ, ঠিক বলেছিস। কিন্তু মা, রুনা বেগম প্রেমকে থামিয়ে দিয়ে বললেন, আমি জানি তুই কি বলতে চাস। প্রিয়ার বিয়ে নিয়ে তুই চিন্তা করিস না বাবা, আমি আগে তোর বিয়ে দিব। হ্যাঁ ভাইয়া, আগে তোমার বিয়ে হবে। প্রিয়া রাহুলের দিকে তাকালো। রাহুল প্রিয়াকে ইশারা দিয়ে বলল সেও তার সাথে একমত। গল্প মুক্তির কাছে গিয়ে মুক্তির ঠোঁটের রক্ত মুছে দিয়ে বলল, ইস, গালে একবারে হাতের দাগ বসে গেছে। প্রেম মুক্তির গালের দিকে তাকালো। এইটাই ওর প্রাপ্য ছিল। ঠিক বলছিস আদ্র। প্রেম আদ্রর দিকে তাকালো। মুক্তি, ভাইয়া শুধু তোকে মারিনি, নিজেকেও কষ্ট দিয়েছে। আমরা সবাই এয়ারপোর্টে ভাইয়ার জন্য অপেক্ষা করেছিলাম। ওখানেই ভাইয়াকে সবকিছু বলি। ভাইয়া ডক্টর আকাশের সাথে তোর বিয়ের কথা শুনে এক হাতের কি করেছে। মুক্তি সহ সবাই প্রেমের হাতের দিকে তাকালো। এত সময় এই হাতটা কারো চোখে পড়েনি। হাতটা রুনা বেগমের শাড়ির আঁচল দিয়ে বাঁধা ছিল। কি হয়েছে হাতে? কিছু হয়নি। প্রেম তো তার রাগ ওই গাড়ির জানালার কাঁচের উপর ঝেড়েছিল। কাঁচ বাবাজি তার প্রতিশোধ তুলতে উল্টো প্রেমের হাত দিয়ে গিয়ে বিঁধেছে। প্রেম মুস্কি হাসলো। সবাই খুব আফসোস করছে। মুক্তির খুব ইচ্ছে হচ্ছে মানুষটাকে একবার জড়িয়ে ধরতে, কিন্তু সবার সামনে সে এটা কোনো সময়ই করতে পারবে না। রুনা বেগম প্রেম আর মুক্তিকে নিয়ে দিলারা বেগমের ঘরে গেলেন। দিলারা বেগম তাদের দুজনকে জড়িয়ে ধরে আদর করে দিলেন। রুনা বেগম প্রেম আর মুক্তিকে দিলারা বেগমের কাছে রেখে চলে গেলেন। বাড়ির সব মেয়েরা দিলারা বেগমের ঘরেই ছিল। দিলারা বেগমের দুপাশে দুজন বসে আছে। আমি আজ খুব খুশি, আমার প্রেম আর মুক্তি বিয়ে হবে। তুমি কেমন আছো নানু? এই কদিনে যা অবস্থা হয়েছে, আমি কি করে ভালো থাকবো? ঠিকই বলেছ, আসলে একজনের জন্য সবার ভালো থাকা আরাম হয়ে গিয়েছিল। মুক্তি প্রেমের দিকে তাকালো। প্রেম মুক্তির দিকে তাকাচ্ছে না। মুক্তি কিছু বলতে যাবে, তখনই প্রেম দিলারা বেগমকে বললেন, নানু আমি যাই। এই কথা বলে প্রেম উঠে চলে গেল। দেখেছো দাদি, আমার সাথে একটু কথা বললো না। সবাই হাসলো। আমার ভাইয়ার সাথে তো তুই কথাই বলতে চাস না, এখন কেন কথা বলতে চাইছিস? দিলারা বেগম মুক্তিকে বলল, তোর সাথে রাগ করেছে, তোর উপর তো ওর রাগ করাটাই স্বাভাবিক। যদি আজ ঠিক সময়ে প্রেম না আসতো, আর যদি আকাশের সাথে তোর বিয়ে হয়ে যেত, তাহলে ওর কি হতো তুই একবারও চিন্তা করেছিস? একবার না দাদি, বারবার চিন্তা করেছি। আমার মনের ভেতরে কি হচ্ছিল তা আমি তোমাদের কিভাবে বোঝাতাম। আমি নিজেকে খুব কষ্টে শক্ত রেখেছিলাম। বারবার বাবার কাছে বলতে গিয়েও ফিরে এসেছি, যদি বাবা কষ্ট পায়। বাবা তো আমাকে অনেক আগেই নিষেধ করেছিল কখনো কাউকে ভালো না বাসতে, কিন্তু আমি ওই দিনেই চেয়েছিলাম বাবাকে বলতে যে আমি
প্রেম ভাইয়াকে ভালোবাসি, কিন্তু পরক্ষণেই মনে হলো উনি তো আমাকে ভালোবাসেননি। আমি কার কথা বাবাকে বলবো? সেদিন ওনার উপর খুব অভিমান হয়েছিল আমার। সেই অভিমানের জোরে বাবাকে ওই দিন কথা দিয়েছিলাম আমি কাউকে কোনো দিন ভালোবাসবো না। 5 বছর পর যখন উনি আমার সামনে এসে বললেন উনি আমাকে ভালোবাসেন, তখন যেন ওনার প্রতি আমার অভিমান আরও বেড়ে গেল। খুব কষ্ট হয়েছিল ওই দিন। কেন আমার ভালোবাসা বুঝতে ওনার 5টা বছর সময় লেগে গেল? আমি তো নিজেকে শক্ত করে তৈরি করেছি, এখন কেন আমাকে দুর্বল করতে উনি চলে এসেছেন? ওনার ভালোবাসা আমাকে প্রতিনিয়ত দুর্বল করে দিত। মুক্তি আর আদ্র ছাদে দাঁড়িয়ে আছে। আদ্র, আমার উপর তোর খুব রাগ হচ্ছে, তাই না? কেন তোর উপর আমার রাগ হবে? আমি জানতাম তুই প্রেম ভাইকে ভালোবাসিস। তোর উপর আমার রাগ হয়েছিল ওই সময় যখন তুই ডাক্তারকে বিয়ে করার জন্য রাজি হয়ে গিয়েছিলি। ওই সময় সত্যিই আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি। আমার মনে তোকে পাওয়ার লোভ চেপে এসেছিল। আমার মনে হয়েছিল তুই যখন প্রেম ভাইয়ের হবি না, তখন তোকে আমি ডক্টর আকাশেরও হতে দিব না। তাই এতদিনের লুকানো ভালোবাসা তোর কাছে প্রকাশ করতে চলে এসেছিলাম। তোর কি মনে হয় আমি তোর ভালোবাসা বুঝতে পারিনি? আদ্র ভুরু কুঁচকাল। আদ্র, আমি তোর ভালোবাসা বুঝতে পেরেছিলাম, কিন্তু অনেক দেরি করে বুঝতে পেরেছি। আদ্র, তোর জন্য আমার মনে আলাদা একটা জায়গা আছে। তুই যখন আমার সাথে রাগ করেছিলি তখন আমি সেই জায়গাটা অনুভব করেছি। আমি তখন খুব কনফিউশনে ছিলাম, তোর সেই জায়গাটা কি ভালোবাসার নাকি বন্ধুত্বের। কিন্তু আমি ভালোবাসা আর বন্ধুত্বের মধ্যে পার্থক্য যখন বুঝতে পেরেছি, তখন আমি তোকে শুধু বন্ধুত্বের মাঝেই খুঁজে পেয়েছি। আদ্র চোখ ছলছল করছে। আদ্র, তোর মনে আছে আমি তোকে মজার ছলে একদিন বলেছিলাম তুই আমাকে বিয়ে করবি কিনা? তুই হ্যাঁ বলেছিলি। তুই সব সময় না করতিস, কিন্তু ওই দিন তুই হ্যাঁ বলেছিলি। তোর হ্যাঁ বলাতে সেদিন আমি বুঝতে পেরেছিলাম আমি শুধু প্রেম ভাইয়াকেই চাই, অন্য কাউকে না। মুক্তি, আমি সত্যি তোর বন্ধুত্বের মাঝেই থাকতে চাই। তুই আমাকে ভুল বুঝিস না প্লিজ। আমি যে তোকে ভালোবাসি সেটা মন থেকে মুছে ফেল। হঠাৎ করে প্রেম পেছন থেকে বলল, মুক্তি মুছে ফেললেও তুমি কি তোমার মন থেকে মুক্তিকে সহজে মুছে ফেলতে পারবে? আদ্র আর মুক্তি পেছন ফিরে তাকিয়ে দেখে প্রেম আর পায়েল দাঁড়িয়ে আছে। পায়েলের চোখে পানি। আদ্র, যতদিন পর্যন্ত তুমি তোমার মন থেকে মুক্তিকে মুছতে না পারবে ততদিন শুধু শুধু তুমি নিজেকে কষ্ট দেবে। তুমি কখনো শান্তি পাবে না। আদ্র, তোমার মনে এখন কি চলছে সেটা আমি বুঝতে পারছি। এই মুহূর্তে তোমার এমন একজনকে দরকার যে তোমার পাশে থেকে তোমার মনে জায়গা করে নিতে পারবে। মুক্তি পায়েলের দিকে তাকিয়ে হাসল। তুমি যদি তোমার মনে তাকে জায়গা দাও, আমার মনে হয় তোমার জন্য সেটা খুব ভালো হবে। তুমি ভালো থাকবে আদ্র। আর তাছাড়া পায়েল তোমাকে খুব ভালোবাসে। তোমার এখন পায়েলকে খুব দরকার। তোমার এখন উচিত হবে তার ভালোবাসার দাম দেয়া। মুক্তি পায়েলকে আদ্রর পাশে এনে দাঁড় করালো। আদ্র, আমি তোকে বলেছিলাম না তোর জন্য আমি এমন একজনকে খুঁজে বের করব যে তোকে খুব ভালোবাসবে। পায়েল তোকে খুব ভালোবাসে আদ্র। তুই পায়েলকে একটু সময় দে, দেখবি তুইও ওকে ভালোবেসে ফেলবি। আদ্রর চোখে পানি। পায়েল মুক্তিকে জড়িয়ে ধরে খুব কাছে। আদ্র ওখান থেকে একটু দূরে সরে গেল। প্রেম আদ্রর কাছে গিয়ে আদ্রর পিঠে হাত রেখে বলল, শুধু শুধু নিজেকে কষ্ট দিয়ে কি লাভ আদ্র? কারো জীবন কি কারোর জন্য থেমে থাকে? তুমি চাও না তোমার আর মুক্তির মাঝে বন্ধুত্বের সম্পর্কটা ঠিক রাখতে? হ্যাঁ, আপনি ঠিক বলেছেন প্রেম ভাইয়া। পায়েলকে এখন খুব দরকার। এটাই মনে হয় আমার জন্য ঠিক হবে। প্রেম আর মুক্তি খুব খুশি হলো। পায়েল যেন তার কানকে বিশ্বাস করতে পারছে না। সে কি ঠিক শুনল? তার স্বপ্নের পুরুষ নিজের পাশে তাকে রাখতে চায়। শুধু মনে মনেই তো তাকে ভালোবেসেছিল। মানুষটার ভালোবাসা পাওয়ার লোভও পায়েল হয়নি, কারণ পায়েল তার ভালোবাসার কথা কাউকে কখনো বলেনি। এইরকম একটা দিন আসবে পায়েল কখনো স্বপ্নেও ভাবতে পারেনি। মুক্তি পায়েলকে রেখে নিচে চলে গেল। প্রেমও তাদের একা রেখে চলে গেল। আদ্র আর পায়েল দুজন দুপাশে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ তারা এভাবে থাকার পর আদ্র পায়েলের পাশে গিয়ে বলল, পায়েল, তুমি কি সত্যি আমাকে ভালোবাসো? পায়েল মাথা নেড়ে হ্যাঁ বলল। আদ্রর চোখ থেকে পানি ছেড়ে বলল, তুমি কি পারবে আমার মন থেকে মুক্তিকে মুছে দিতে? পায়েল মাথা নেড়ে না বলল। আদ্র অবাক হলো। আমার কাছে সেই ক্ষমতা নেই। আমি জানি আপনি মুক্তিকে কতটা ভালোবাসেন। আমি শুধু এটুকু বলতে পারি, আমি আপনাকে ভীষণ ভালোবাসি। আমি আমার সবটুকু ভালোবাসা দিয়ে আপনাকে আগলে রাখবো। মুক্তিকে আপনার মন থেকে মুছে ফেলার কোনো প্রয়োজন আমার নেই।
আর কিছু প্রিয় মানুষ কারো মনে সারা জীবন থেকে গেলে আমার মনে হয় না তাকে মুছে ফেলার দরকার আছে। পায়েলের কথা শুনে আদ্রর ঠোঁটের কোণে হাসি ফুটে উঠেছে। আদ্র বুঝতে পারছে পায়েল খুব সুন্দর মনের একটা মানুষ। মুক্তিকে তোমার হিংসা হবে না? আমি কখনোই মুক্তিকে হিংসে করতে পারবো না, ওর জন্যই আমি আপনাকে পেয়েছি। আমি কিভাবে মুক্তিকে হিংসা করব? আমি শুধু সারা জীবনের জন্য আপনার পাশে থাকতে চাই। সেজন্যই যদি আমাকে বহু বছর অপেক্ষা করতে হয় আমি তাও করব। সত্যি বলছো? আদ্র আর পায়েল আরো কিছু সময় ছাদে কাটালো। গল্প মুক্তি আর প্রেমের থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। ঋদ্ধি গল্পকে ছাড়া থাকতে পারে না। সূর্য এসেছে তাকে নিয়ে যেতে। সূর্য আর গল্প সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। রাত 12টা বাজে। মুক্তি প্রেমের ফোনে কল করলো, কিন্তু প্রেম তার ফোন রিসিভ না করে ফোন কেটে দিল। মুক্তির খুব রাগ হচ্ছে। মুক্তি মনে মনে বলছে, আমাকে এখন ইগনোর করা হচ্ছে। কোথায় এখন ওনার বুকে আমাকে জড়িয়ে ধরে রাখবে তা না করে আমার উপর অভিমান করে বসে আছে। উনি যদি প্রথমেই বাবার কাছে বিয়ের প্রস্তাব পাঠিয়ে দিত তাহলেই তো এত কিছু হতোই না। পরদিন বিকেলে প্রেম, আদ্র, রাহুল, পলাশ আকাশের বাড়িতে গেল। বাড়িটা খুব থমথমে ছিল। ড্রয়িং রুমে আকাশের বাবা, মা, আরোহী সহ তাদের ঘনিষ্ঠ কিছু আত্মীয় স্বজন বসেছিলেন। ওদেরকে দেখে সবাই বসা থেকে উঠে দাঁড়ালো। সবাই তাদেরকে দেখে খুব অবাক হলো। আরোহী এগিয়ে এসে প্রেমের সামনে দাঁড়ালো। কেন এসেছেন এখানে? আমার ভাইয়ের কাছ থেকে মুক্তিকে তো কেড়ে নিয়েছেন। এখন তো আপনার মুক্তিকে নিয়ে ভালো সময় কাটানোর কথা। এখানে কেন এলেন? প্রথমত আকাশের কাছ থেকে আমি মুক্তিকে কেড়ে নেইনি। মুক্তি আগে থেকেই আমার ছিল। আর দ্বিতীয় কথা, মুক্তিকে নিয়ে ভালো সময় কাটানো, হ্যাঁ সেটা তো করবই, কিন্তু আমার মুক্তির জন্য কেউ কষ্ট পাবে সেটা আমার ভালো লাগবে না। তাই আমরা এসেছি আকাশের সাথে কথা বলতে। আপনার কি মনে হয় ভাইয়ার সাথে আপনি কথা বলে ভাইয়া তার কষ্ট ভুলে যাবে? আরোহী, তুমি শুধু শুধু জেদ করছো। তুমি আকাশ ভাইকে ডেকে দাও, আমরা ওনার সাথে কথা বলবো। ভাইয়া তোমাদের সাথে কোনো কথা বলবে না। আরোহী, কেন এরকম করছিস? যা হবার তা হয়ে গেছে, আর যা হয়েছে তা ভালোই হয়েছে। কারো মনের বিরুদ্ধে গিয়ে তাকে নিয়ে শান্তিতে থাকা যায় না। কিন্তু আমার ছেলেটা তো অনেক কষ্ট পেয়েছে। কাল রাতে এসে ঘরে ঢুকে দরজা লাগিয়েছে, এখনো পর্যন্ত দরজা খুলেনি। তোমার ছেলে কষ্ট পেয়েছে, তোমার ছেলেরই দোষ। আলতাফ সাহেব আরোহীকে উদ্দেশ্য করে বললেন, আরোহী, আকাশকে ডেকে আন। ওরা আকাশের সাথে কথা বলে যদি পরিস্থিতি স্বাভাবিক করতে পারে তাহলে ভালো। এখন আকাশের স্বাভাবিক হওয়াটা দরকার। কিন্তু আমার মনে হয় না ভাইয়া ওনাদের সাথে কোনো কথা বলতে চাইবে। তুমি আকাশকে আমার কথা বলো, দেখবে ও চলে আসবে। আরোহী ভুরু কুচকাল। আরোহী গিয়ে আকাশকে ডাকলো, কিন্তু আকাশ দরজা খুলল না। ভাইয়া দরজাটা খুলো, প্রেম ভাইয়া আর আদ্র এসেছে তোমার সাথে দেখা করতে। আকাশ দরজাটা খুলে আরোহীর সাথে কোনো কথা না বলে হনহনিয়ে চলে গেল। আকাশ সরাসরি প্রেমের সামনে গিয়ে দাঁড়ালো। কি দেখতে এসেছো যে আমি বেঁচে আছি নাকি মরে গেছি? প্রেম মুস্কে হাসলো। এই কি অবস্থা করেছো নিজের? তোমাকে দেখে তো এখন কোনো মেয়েই ক্রাশ খাবে না। সারাটা জীবন কিভাবে কাটাবে? সেই চিন্তা তোমাকে নিশ্চয় করতে হবে না। তুমি কেন এসেছো এখানে সেটা বলো। আকাশ চল শক্ত করে প্রেমের দিকে তাকালো। মরতে যখন পারুনি তখন এমন বাঁচা বেচো না যে বাঁচার থেকে মরণ অনেক শ্রেয়। আকাশ, জীবন অনেক সুন্দর আর ভালোবাসাও অনেক সুন্দর, কিন্তু তোমার জীবনে তোমার ভালোবাসা ভুল ছিল। তোমার সঠিক ভালোবাসাকে তুমি বুঝতে পারোনি। তোমার ভালোবাসার মানুষ তোমার কাছেই ছিল, কিন্তু তুমি তাকে চিনতে পারোনি। উপস্থিত সবাই অবাক হলো। আকাশ মাথা নুয়ে নিল। ভাইয়ার ভালোবাসা? ভাইয়া তো মুক্তিকে ছাড়া অন্য কাউকে ভালোবাসেনি। আকাশ ভালোবাসেনি, কিন্তু সে তো আকাশকে ভালোবেসেছে। কে সে? সে আমাদের সাথে এসেছে, আমরা তাকে নিয়ে এসেছি। আদ্র বাড়ির বাইরে গিয়ে বাড়ি থেকে আনিকাকে সাথে নিয়ে বাড়িতে ঢুকলো। সবাই আনিকাকে দেখে অবাক হয়ে গেল। আকাশ আনিকার দিকে তাকিয়ে সাথে সাথে মাথা নুয়ে ফেলল। আনিকা? আনিকা আর আকাশ তো একসাথে বিদেশে ডাক্তারি পড়তে, আর তারা তো বন্ধু। আকাশের কাছে আনিকা শুধুমাত্র বন্ধু, কিন্তু আনিকার কাছে আকাশ বন্ধুর থেকেও আরো বেশি কিছু। সবাই আনিকার দিকে তাকালো। আনিকা মাথা নিচু করে কাঁদছে। প্রেম আকাশের বাবা মায়ের উদ্দেশ্যে বলল, আঙ্কেল, আন্টি, আকাশ যদি আনিকাকে বিয়ে করে তাহলে আপনাদের কোনো আপত্তি আছে? আমার আকাশ ভালো থাকুক, সেটাই আমরা চাই। আকাশ প্রেমের দিকে তাকালো। আমার বিয়ের চিন্তা তোমাকে করতে হবে না। প্রেম হেসে আকাশের সামনে গিয়ে দাঁড়ালো। হ্যাঁ,
অবশ্যই তোমার বিয়ের চিন্তা তুমি করবে, আমি করব না। দেখো আকাশ, কাউকে ভালোবাসা খুব সহজ, কিন্তু কারো ভালোবাসা পাওয়া খুব কঠিন। ইতোমধ্যে নিশ্চয়ই তুমি সেটা বুঝতে পেরেছ। শুধু তুমি না, আমিও বুঝতে পেরেছি, আর আদ্রও বুঝতে পেরেছে, তাই না আদ্র? প্রেম শেষের কথাটা আদ্রর দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, সত্যি কাউকে ভালোবাসা খুব সহজ, কিন্তু কারো ভালোবাসা পাওয়া খুব কঠিন। ঠিক সেই জন্য আমাকে যে ভালোবাসে আমি তাকে বেছে নিয়েছি। আদ্রকেও যে মানুষটা ভালোবাসে আদ্রও তাকে বেছে নিয়েছে। তোমারও উচিত হবে তোমাকে যে ভালোবাসে তাকে বেছে নেয়ার। বাকিটা তোমার ইচ্ছা। আকাশের চোখ ছলছল করছে, আনিকার চোখ দিয়ে অনবরত পানি ঝরছে। আলতাফ সাহেব এগিয়ে এসে আকাশের পিঠে হাত রেখে বলল, হ্যাঁ বাবা, প্রেম ঠিক বলেছে। মুক্তি তোর জন্য ভুল ছিল, হয়তো আনিকা তোর জন্য ঠিক হবে। আয়েশা বেগম এগিয়ে আনিকার কাছে গিয়ে আনিকাকে জড়িয়ে ধরে বলল, আনিকা আয়েশা বেগমকে জড়িয়ে ধরে খুব কাছে। আমরা আনিকার বাবা মায়ের সাথে কথা বলে এসেছি। ওনারা বলেছেন আপনারা যদি রাজি থাকেন তাহলে ওনারাও এই বিয়েতে রাজি। আরোহী আকাশকে উদ্দেশ্য করে বলল, ভাইয়া, আনিকা আপুকে এখন তোমার পাশে খুব দরকার। আকাশ আনিকার সামনে গিয়ে দাঁড়ালো। আমি এক্ষুনি তোমাকে বিয়ে করব আনিকা। আনিকা আকাশের দিকে তাকালো। কিন্তু আমার নিজের মনকে ঠিক করার জন্য আমাকে তোমার সময় দিতে হবে। তুমি রাজি? আনিকা মাথা নেড়ে হ্যাঁ বলল। সবাই খুশি হলো। আলতাফ সাহেব আকাশকে ধরে ওনার দিকে ঘুরিয়ে বললেন, আমরা কি আনিকার বাবা আমাকে খবর দিব? আকাশ মাথা নেড়ে হ্যাঁ বলল। বিশাল বড় ড্রয়িং রুমে আকাশ সব ছেলেদের সাথে এক পাশে বসে আছে, আর আনিকা অন্য পাশে মেয়েদের সাথে বসে আছে। ঘরোয়াভাবে আকাশ আর আনিকার বিয়ে সম্পন্ন হলো। বিয়ের পর আনিকা আরোহীকে জড়িয়ে ধরে খুব কাঁদছে। আরোহী আনিকাকে শান্ত করার চেষ্টা করলো। কাল পর্যন্ত আকাশ আমার ছিল না, কিন্তু হঠাৎ করে যে আমার হয়ে গেল কিভাবে? সত্যিই কি আমার আর আকাশের বিয়ে হয়েছে? হ্যাঁ, তোমাদের বিয়ে হয়েছে, আর এটা তোমার সত্যিকারের ভালোবাসার জন্য। কাল মুক্তির বাড়িতে যাওয়ার আগে আকাশ আমার সাথে কথা বলেছিল আকাশ অন্য কারো হয়ে যাবে, সেটা ভেবে আমি ওই সময় সাথে সাথে আমার ফোন বন্ধ করে দেই। কিন্তু আজ সকালে হঠাৎ করে বাড়িতে মিস্টার প্রেম আর আদ্রকে দেখে অবাক হয়ে যায়। ওরা সবাই মিলে বাবা মাকে বোঝায়, তারপর আমাকে এখানে নিয়ে আসে। আমার পুরোপুরি বিশ্বাস ছিল আকাশ আমাকে বিয়ে করতে রাজি হবে না, কিন্তু আকাশ আমাকে বিয়ে করেছে। আমি সত্যি আজ পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ। আরোহীর চোখে পানি এসে গেল। সে ভাবছে এভাবেও কাউকে ভালোবাসা যায়। প্রেম, আদ্র, পলাশ, রাহুল সবার কাছ থেকে বিদায় নিয়ে নিল। প্রেম আকাশের কাছে গেল। আকাশ, বিয়ের পর তুমি সবার সাথে বুকে বুক মিলালে, কিন্তু আমার আর আদ্রর সাথে কিন্তু তুমি বুক মেলাওনি। ব্যাপারটা কেমন হয়ে গেল না? আকাশ মুস্কি হাসল। এতক্ষণে তার মুখে হাসি ফুটেছে। আকাশ প্রেমকে জড়িয়ে ধরল। তোমার বিবাহিত জীবন সুখের হোক। তারপর আকাশ আদ্রকে বুকে জড়িয়ে ধরল। সবাই তাদের দেখে খুব খুশি হলো। আলতাফ সাহেব এগিয়ে এসে বললেন, তোমাদের সবার উচিত হবে অতীতের সবকিছু ভুলে যাওয়া, বর্তমান আর ভবিষ্যৎকে ভালোবাসা, আর সবার মাঝে সম্পর্ক ঠিক রাখা। আমি তোমাদের বড় হিসেবে এইটুকু তোমাদের কাছে অনুরোধ রইল। সবাই মাথা নেড়ে হ্যাঁ বলল। প্রেম নতুন বউয়ের কাছে গেল। প্রেম আর আনিকা সবার কাছ থেকে একটু দূরে সরে গেল। আপনাদের বিবাহিত জীবন সুখের হোক, আমি এই দোয়াই করি। সবটা আদ্র আর আপনার জন্য হলো। আমি সত্যি আপনাদের কাছে ঋণী থাকব। আশা করি খুব শীঘ্রই আপনার ভালোবাসা দিয়ে আকাশের মনে জায়গা করে নেবেন। তাহলে আকাশ মুক্তিকে ভুলতে পারবে। আসলে আমি চাই না আমার মুক্তি আমার ছাড়া অন্য কারো মন দখল করে থাকুক। আসলে আকাশ মুক্তিকে খুব ভালোবেসে ফেলেছিল, তাই মুক্তিকে ভুলতে ওর সময় লাগবে। আমি আকাশকে কোনো রকম জোর করব না, তবে আমি আমার ভালোবাসা দিয়ে ওর মন থেকে মুক্তিকে মুছে ফেলার চেষ্টা করব, যাতে খুব তাড়াতাড়ি ও স্বাভাবিক হয়ে যায়। প্রেম আনিকার কথায় মাথা নাড়ল। আপনি মুক্তিকে কবে বিয়ে করেছেন? প্রেম মুস্কি হেসে বলল, খুব শীঘ্রই। আনিকা হাসল। সন্ধ্যা হয়ে গেছে। প্রেম, আদ্র, পলাশ, রাহুল সবাই আকাশের বাড়ি থেকে চলে গেল। আরোহী তার কিছু কাজিনদের নিয়ে আকাশের ঘরটা ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে। আনিকা বারবার আরোহীকে মানা করছে ঘর সাজাতে, কিন্তু আরোহী আনিকার কথা শুনছেই না। রাত 12টা বাজে আকাশ বাগানে বসে আছে।
হঠাৎ আকাশের ফোনে কল এলো। আকাশ ফোন হাতে নিয়ে দেখে মুক্তি ফোন করেছে। মুক্তির ফোন পেয়ে আকাশের চোখ ছলছল করে উঠল। আকাশ মুচকি হাসলো। সে মনে মনে বলছে, মুক্তি, আমার এই ফোনে তোমার একটা ফোন পাওয়ার আশায় আমি বারবার ফোন চেক করতাম, কিন্তু তুমি নিজ থেকে আমাকে একবারও ফোন করনি। আজ কেন ফোন করেছো মুক্তি? বলো। আজ তো তোমার সাথে আমার কোনো কথা নেই, সব কথা তো তুমি শেষ করে দিয়েছো। আকাশ এসব ভাবতে ভাবতে মুক্তির ফোনটা কেটে গেছে। মুক্তি আবার আকাশের ফোনে ফোন করলো। আকাশ ফোন রিসিভ করে কোনো কথা বলছে না। তার চোখের পানে গাল গড়িয়ে পড়েছে। হ্যালো, কেন ফোন করেছো মুক্তি? আপনি নিশ্চয় এখনো ঘরে যাননি? আকাশ কোনো কথা বলল না। ঘরে আপনার সদ্য বিয়ে করা বউ আপনার জন্য অপেক্ষা করছে। ওনাকে কি অপেক্ষা করানো ঠিক হচ্ছে? আমি ওর থেকে সময় চেয়ে নিয়েছি। আচ্ছা, আপনার কি মনে আছে আপনি আমাকে বলেছিলেন আপনি বিশ্বাস করেন বিয়ে একটা পবিত্র বন্ধন? এই বন্ধনে যখন দুটি মানুষ এক হয় তখন আল্লাহর তরফ থেকে তাদের দুজনের মধ্যে ভালোবাসা তৈরি হয়। তবে এখন কেন অবুঝ হচ্ছেন? বিয়ের প্রথম রাত নিয়ে প্রতিটা মেয়েরই অনেক স্বপ্ন থাকে। আপনি দয়া করে আনিকা আপুর কাছে যান। এখন ওনার সুখ দুঃখের সব দায়িত্ব আপনার। আশা করি আমার কথাটা আপনি রাখবেন। এই কথা বলে মুক্তি ফোন রেখে দিল। আকাশের চোখ দিয়ে অনবরত পানি ঝরছে। সে তার ঘরে চলে গেল। আকাশ ঘরে গিয়ে দেখে আনিকা এখনো বসে আছে। তুমি এখনো জেগে আছো? তুমি ঘুমিয়ে গেলে পারতে। আমি তোমাকে না দেখে কিভাবে ঘুমাতাম? আকাশ আনিকার দিকে তাকালো। আকাশ মুচকি হাসলো। আনিকা অবাক হলো। হাসলে কেন? তুমি এত সেজেছো কেন? আরে আরোহী জোর করে সাজিয়ে দিল। দেখো না, ঘরটাকেও কষ্ট করে সাজালো। আমি কত করে না করলাম, শুনলো না আমার কথা। না, আসলে তোমাকে এভাবে সাজতে কোনোদিন দেখিনি তো, তাই আর কি। আমার সাজ তোমার ভালো লাগছে না তাই না? আমি এখনই মুখ ধুয়ে আসছি। আনিকা যেতে চাইলে আকাশ তার হাত ধরে ফেলল। তোমাকে খুব সুন্দর লাগছে আনিকা। আনিকা খুব খুশি হলো। সত্যি বলছো? হ্যাঁ, তুমি সবসময় সেজে থেকো, সাজলে তোমাকে খুব সুন্দর লাগে। আকাশের কথা শুনে আনিকার চোখে পানি এসে গেল। আনিকা মনে বলে বলছে, আকাশ, তুমি কি মন থেকে কথাটা বলছো নাকি শুধুমাত্র আমাকে খুশি করার জন্য কথাটা বললে? আনিকা আস্তে আস্তে আকাশের কাছে এগিয়ে গিয়ে আকাশকে জড়িয়ে ধরল। আকাশও আনিকাকে জড়িয়ে ধরল। ঠিক এক সপ্তাহ পর প্রেম আর মুক্তির বিয়ের দিন ঠিক করা হয়েছে। রুনা বেগম ওনার ভাইদের উদ্দেশ্যে বললেন, আমাদের আজকেই চলে যেতে হবে। ওখানে গিয়ে সব আত্মীয় স্বজন সহ সবাইকে দাওয়াত দিতে হবে। আমার একমাত্র ছেলের বিয়ে, আমি খুব ধুমধাম করে অনুষ্ঠান করব। রুনা বেগম প্রেমের দিকে তাকিয়ে হেসে কথাটা বললেন। প্রেম হাসল। ঠিক আছে, তুই আজকে ওদের নিয়ে চলে যা। রুনা বেগম বাড়ির সব মেয়েদের উদ্দেশ্য করে বললেন, বাড়ির মেয়েরা আমাদের সাথে ঢাকা যাক, ওরাও তো শপিং করবে। মুক্তিকেও তো আমাদের সাথে যেতে হবে। ওর পছন্দ মতো আমি বিয়ের সব শপিং করব। আর তাছাড়া ওকে ছাড়া ওর বিয়ের গহনাও তো কিনতে পারবো না। না না, মুক্তির যাওয়ার দরকার নেই। এমনিতেই মেয়েটা কয়েকদিন পর আমাদের ছেড়ে চলে যাবে। এই কয়েকদিন আমার সাথেই থাকুক। প্রেম রুনা বেগমের দিকে তাকালো। কিন্তু ছোট ভাই, ওর গহনা কিনতে তো ওকে লাগবে। আর তাছাড়া বাড়ির সব মেয়েরা যদি শপিং করতে ঢাকা চলে যায় তাহলে ওর একা বাড়িতে ভালো লাগবে না। রিপন সাহেব আর কোনো আপত্তি করলেন না। প্রিয়া, তুই মুক্তিকে গিয়ে বল রেডি হতে। রুনা বেগম বাড়ির 3 বউ মৌ আর পায়েলকেও বললেন ওনাদের সাথে যেতে। বড় ভাবি আর মেজো ভাবি, তোমরাও চলো না আমাদের সাথে? তোমার কি মাথা খারাপ? বাড়ির সব মেয়েরা চলে যাবে, এখন আমরাও যদি চলে যাই তাহলে বাড়ির কি হবে? আর তাছাড়া মাকে একা ফেলে আমরা কিভাবে চলে যাব? ফুকুমনি, সমস্যা নেই। বড় মা আর মায়ের জন্য আমরা পছন্দ করে শপিং করে নিয়ে আসব। প্রেম প্রিয়াকে ইশারা দিল মুক্তিকে রেডি হতে বলতে। প্রিয়া হাসল। মুক্তি দিলারা বেগমের ঘর থেকে সবকিছু শুনতে পাচ্ছে। প্রিয়া মুক্তির কাছে গেল। মুক্তি, দুপুরের পর আমরা ঢাকা চলে যাব। তোকে যেতে হবে আমাদের সাথে। আমি যাব না। কেন? তোর ভাই তো আমার সাথে কথাই বলে না। আমি ঢাকা গিয়ে কি করব? আমি যাব না। যা কিছু কেনাকাটা করার তোর পছন্দ মতো করে নিস। দিলারা বেগম হাসলেন। ভাইয়া তোর সাথে অভিমান করে আছে, তুই বুঝতে পারছিস না?
প্রিয়া, আমিও তোর ভাইয়ের সাথে অভিমান করেছিলাম। আমার অভিমান ভাঙাতে ওনার 5 বছর সময় লেগেছিল। সেই তুলনায় আমি তো ভালোই 5 দিনেরও সময় নিইনি। আমি তো তোর ভাইয়ের অভিমান ভাঙানোর জন্য চেষ্টা করছি, কিন্তু তিনিও আমাকে সেই সুযোগই দিচ্ছেন না। তাহলে একটা কাজ কর, তুই ভাইয়ের অভিমান ভাঙানোর বৃথা চেষ্টা ছেড়ে দে, একেবারে বাসর ঘরে ভাইয়ের অভিমান ভাঙাস। এই কথা বলে প্রিয়া, মুক্তি আর দিলারা বেগম হাসলেন। প্রেম আদ্রকে ফোন করে বলেছে তাদের সাথে ঢাকা যেতে। আদ্র প্রথমে আপত্তি করেছিল, কিন্তু প্রেমের জোড়াজুড়িতে আদ্রকেও ঢাকা যেতে হচ্ছে। প্রেম, মুক্তি, আদ্র, পায়েল এক গাড়িতে করে যাচ্ছে। রাহুল, প্রিয়া, মৌ, পলাশ এক গাড়িতে করে যাচ্ছে। আর রুনা বেগম, সুমি, রেখা, জুইকে নিয়ে এক গাড়িতে করে যাচ্ছেন। মুক্তি প্রেমের পাশে বসেছে। প্রেম আজ তার সিট বেল্ট লাগিয়ে দেয়নি। মুক্তি নিজে নিজেই বহু চেষ্টার পর তার সিট বেল্ট লাগিয়ে নিল। মুক্তি সিট বেল্ট লাগিয়ে প্রেমের দিকে তাকিয়ে মুখ ভেঙচি কাটল। সবাই গল্প করতে করতে ঢাকা পৌঁছে গেল। পরদিন সকালে প্রেম অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে নিচে নামলো। প্রেম, তুই অফিস থেকে মার্কেটে চলে যাস। মা, আমি যেতে পারবো না। কানাডা থেকে এসে অফিসে যাওয়া হয়নি। তোমরা সবাই মিলে শপিং করে নিও। কি বলছো প্রেম? মুক্তির শাড়ি লেহেঙ্গা তুমি পছন্দ করবে না? হ্যাঁ ভাইয়া, আর তাছাড়া বিয়ের দিন তো তোমাদের কাপল ড্রেস পরতে হবে। মুক্তির লেহেঙ্গা আর তোমার শেরওয়ানি ম্যাচিং ম্যাচিং। প্রেম মুস্কি হাসলো, সবাই হাসলো। মুক্তি প্রিয়ার দিকে চোখ বড় বড় করে তাকালো। কিন্তু আমি আজ শপিংয়ে যেতে পারবো না। প্রেমের কথা শুনে মুক্তির মন খারাপ হয়ে গেছে। কিছুক্ষণ পর প্রেম অফিসে চলে গেল। সবাই মার্কেটে ঘোরাঘুরি করছে। মুক্তির জন্য অনেক কিছু দেখা হয়েছে, কিন্তু মুক্তি কিছুই পছন্দ করছে না। মুক্তি, তোর কি কিছুই পছন্দ হচ্ছে না? না, ওনার কেমন পছন্দ আমি তো জানি না। আমি তো ভেবেছিলাম উনি আমাকে সবকিছু পছন্দ করে দেবেন। প্রিয়া মুস্কি হেসে, বাবা এত প্রেম এতদিন কোথায় ছিল? মনের ভেতর লুকানো ছিল, এখন মনে হচ্ছে সব প্রেম উজাড় করে দেই। মুক্তি এই কথা বলে পিছন তাকাতেই দেখে রুনা বেগম দাঁড়িয়ে হাসছেন। মুক্তি খুব লজ্জা পেয়ে গেল। প্রিয়া হাসছে। মুক্তি তার পার্সটা দিয়ে মুখ ঢেকে রুনা বেগমের সামনে থেকে অন্যদের কাছে চলে গেল। রুনা বেগম হেসে বললেন, প্রিয়া, প্রেমকে ফোন করে বলতো তাড়াতাড়ি মার্কেটে চলে আসতে। ঠিক আছে। প্রিয়া মুক্তির কাছে গিয়ে প্রেমকে ফোন করলো। ভাইয়া, তুমি কি খুব ব্যস্ত? আমি মার্কেটের কাছাকাছি আছি। প্রিয়া উচ্ছ্বসিত হয়ে বলল, তুমি মার্কেটে আসছো? মুক্তি মুখে হাসি ফুটে উঠল। হ্যাঁ ভাইয়া, তুমি তাড়াতাড়ি চলে এসো। এইদিকে তো তোমার অভিমানী তোমার জন্য কিছুই পছন্দ করছে না। মুক্তি চোখ বড় বড় করে প্রিয়ার দিকে তাকালো। প্রেম গাড়িতে বসে নীরবে হাসলো। প্রিয়া ফোন রেখে বলল, ভাইয়া মনে হয় তোর মনের কথা শুনতে পেয়ে গেছে, তাই ভাইয়া নিজে থেকে মার্কেটে চলে এসেছে। মুক্তি কিছু পছন্দ করছে না দেখে সুমি, রেখা, জুই, মৌ সবাই যার যার মতো শপিং করছে। পায়েল কিছুটা দূরে একা দাঁড়িয়ে আছে। মুক্তি আদ্রকে বলল, আদ্র, পায়েল ওখানে একা দাঁড়িয়ে আছে, তুই ওর কাছে যা, ওর ভালো লাগবে। মুক্তি, আমরা এখানে যে কাজের জন্য এসেছি আগে সেটা করা দরকার। মুক্তির আগে চোখে আদ্রর দিকে তাকালো। মুক্তি আদ্রর হাত টেনে পায়েলের পাশে নিয়ে দাঁড় করালো। পায়েল হঠাৎ করে তাদের দুজনকে পাশে দেখে চমকে গেল। পায়েল, এখানে একা দাঁড়িয়ে আছিস কেন? আমার না কিছুই পছন্দ হচ্ছে না, আমার খুব মন খারাপ হচ্ছে। আদ্র তোকে সবকিছু পছন্দ করে দেবে। আদ্র মুক্তির দিকে চোখ বড় বড় করে তাকালো। মুক্তি আর পায়েল হাসছে। আদ্র আর পায়েল, তোরা দুজন একসাথে দাঁড়া, আমি তোদের একটা কাপল পিক তুলে দেই। মুক্তি তার পার্স থেকে তার ফোনটা বের করলো। পায়েল মুক্তিকে তার কাছে টেনে নিয়ে বলল, তুইও আমাদের সাথে পিক তুল। কিন্তু আমি থাকলে তো কাপল পিক হবে না। তোকে নিয়েই আমাদের কাপল পিক। পায়েল আদ্রর দিকে তাকালো। আদ্র হাসলো। কিন্তু আমি যদি তোদের সাথে দাঁড়াই তাহলে ছবিটা তুলবে কে? তখনই প্রেম পেছন থেকে এসে মুক্তির হাত থেকে মুক্তির ফোনটা নিয়ে নিল। সবাই পিছন ফিরে দেখে প্রেম। তোমরা দাঁড়াও, আমি তোমাদের ছবি তুলে দিচ্ছি। সবাই হাসলো। আদ্র, মুক্তি, পায়েল একসাথে দাঁড়ালো। প্রেম তাদের খুব সুন্দর একটা ছবি তুলে দিল। এবার মুক্তি তাদের কাছ থেকে সরে গেল। এইবার আরেকটা ছবি। পায়েল একটু লজ্জা পেয়ে গেল। প্রেম, আদ্র আর পায়েলের একটা ছবি তুলল। মুক্তি এগিয়ে গিয়ে প্রেমের হাত থেকে ফোনটা নিয়ে ছবিগুলো কেমন হয়েছে দেখলো। মুক্তির সাথে সাথে ছবিগুলো আদ্রর ফোনে পাঠিয়ে দিল। মুক্তি আদ্রর কাছে গিয়ে আদ্র আর পায়েলের ছবিটা দেখিয়ে বলল, তোর তো ঘরে ছবি টানানোর খুব শখ, তুই এই ছবিটা তোর ঘরে টাঙাবি।
ছবি যদি টানাতে হয় তাহলে আমি চাইবো আমাদের তিনজনের ছবিটাই টানাতে। আদ্র জোরে হাসলো। মুক্তি পায়েলের দিকে ভুরু কুচকিয়ে তাকালো। মুক্তিকে ছাড়া আদ্র অসম্পূর্ণ, আর মুক্তি আর আদ্র ছাড়া পায়েল অসম্পূর্ণ। পায়েলের কথা শুনে আদ্র আর মুক্তি খুব খুশি হলো। পায়েল প্রেমের দিকে তাকিয়ে হেসে বলল,